আজ 29 জানুয়ারি বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। জেলে ভরো গুলি করো, আই ডোন্ট কেয়ার, মায়েরা জবাব দেবে। সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। সাহিত্যে নয় শান্তিতে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ, বিজেপির নতুন সভাপতির মন্তব্যে হাসির রোল। সোমবার দিল্লি নির্বাচন সদনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল, প্রধান মুখ মমতা অভিষেক। এসআইআর শুনানিতে তলব ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। মোথাবাড়িতে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস ছেড়ে যোগদান। দাদুর কবরের মাটি আর ট্রাঙ্ক ভর্তি নথি, তৃতীয় শুনানিতে ডিএনএ চ্যালেঞ্জ নিয়ে হাজির যুবক। 5 রাজ্যের নির্বাচনের জন্য বাংলার স্বরাষ্ট্র সচিব সহ 25 জন আইএএস আইপিএস কে নিয়োগ করল ইসিআই। আমাকে যদি আঘাত করেন আমি তুফান হয়ে যাই, সিঙ্গুরের সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি মমতার। অহেতুক এসআইআর শুনানিতে ডাক কেন, কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জয় গোস্বামী। বিধানসভার অধিবেশনে এবার দুটি প্রস্তাব আনছে রাজ্য সরকার, সেগুলি কি, কতটা চাপে পড়বে বিজেপি? আনন্দপুর অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কে কত টাকা পাবে, মৃতদের পরিবারকে দিলেন চাকরির আশ্বাসও। এসআইআর আতঙ্কে মৃত্যু বাবার, দেহ বাড়িতে ফেলে শুনানি কেন্দ্রে ছুটতে হলো 2 ছেলেকে। সম্মান জায়গা দেয়নি বিজেপি, তৃণমূলের পতাকা হাতে নিলেন খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা। বাংলায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন, হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। কৃষি ও শিল্প চলবে, কারো জমি কেড়ে নয়, সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আব্দুল্লাহ। বীরভূম থেকে সরানো হলো মামলা, সিবিআই এর আবেদনে সারা হাইকোর্টের। দায়িত্ব নিয়েছিলেন অভিষেক, সেবাশ্রয় 2 এর মাধ্যমে চিকিৎসা করিয়ে নিরাময় 10 বছরের অনুরাগের। দলীয় পতাকার জামা গায়ে 60 কিলোমিটার পথ পাড়ি, মমতার টানে খানাকুল থেকে হেঁটে সিঙ্গুরে তাইবুল। বাংলাদেশের উপর থেকে কমতে পারে মার্কিন শুল্ক বোঝা, দাবি ইউনুস ঘনিষ্ঠের। এবার ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতির গলায় জয় বাংলা স্লোগান, তুমুল কটাক্ষ শাসক শিবিরের। কথা রাখলেন মমতা, দেবকে পাশে নিয়ে 1500 কোটির ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা। তৃণমূলের দুর্বৃত্তদের বলছি, পরিবর্তনের বাজনা বাজছে, করুণ পরিণতির উল্লেখ তাপসের। কপালে তিলক দিতে দেরি পুরোহিতের, রেগে ফিরে গেলেন দিলীপ। এসআইআর এ নিযুক্ত 3 জন আধিকারিককে কেন বদলি বিনা অনুমতিতে, রাজ্যকে নির্দেশ বাতিল করতে বলল কমিশন। প্রার্থী বাছাই প্রক্রিয়া কোন পথে, দুর্গাপুরের বৈঠকে হিসাব নিলেন নীতিন। পুরোদস্তুর প্রচার শুরুর আগে ফের বুথ সমন্বয়ে জোর। বিধানসভার অধিবেশনে এবার দুটি প্রস্তাব আনছে রাজ্য সরকার, সেগুলি কি, কতটা চাপে পড়বে বিজেপি? যদি সুইচ টিপে ছেলেগুলোকে বলি একটু ডিজে বাজিয়ে দে, উন্নয়নের সংলাপ মঞ্চ থেকে হুমকি মানুষের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। জেলে ভরো গুলি করো, আই ডোন্ট কেয়ার, মায়েরা জবাব দেবে। সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। সিঙ্গুরের রাজনৈতিক মঞ্চ থেকে ফের একবার তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প, জমি ও অধিকার, এই 3 ইস্যুকে সামনে রেখে আয়োজিত জনসভা কার্যত পরিণত হয় শক্তিশালী রাজনৈতিক বার্তার মঞ্চে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিরোধীরা ভয় দেখানোর রাজনীতি করছে, কিন্তু বাংলার মানুষ ভয় পায় না। তার মন্তব্য, জেলে ভরো গুলি করো, আই ডোন্ট কেয়ার, মায়েরা জবাব দেবে, মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থার ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বর দমন করার চেষ্টা চলছে। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাজ্যের বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে তদন্তের নামে চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, বাংলার মাটিতে ভয় দেখিয়ে ভোট আদায় করা যাবে না, এখানে মানুষ আন্দোলন করতে জানে, অধিকার রক্ষা করতে জানে। সিঙ্গুরের ঐতিহাসিক প্রেক্ষাপটও তিনি স্মরণ করেন। এক সময় শিল্পের নামে কৃষিজমি অধিগ্রহণের বিরোধিতা করে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটিকেই তিনি বাংলার গণ আন্দোলনের প্রতীক হিসেবে তুলে ধরেন। তার কথায়, আমরা কৃষককে বাঁচিয়ে শিল্প চাই, জমি কেড়ে নয়, আলোচনা করে উন্নয়ন।
এই বক্তব্যে উপস্থিত সমর্থকদের মধ্যে সাড়া পড়ে। তবে তার ভাষণের কড়া শব্দচয়ন নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের একাংশ অভিযোগ করেছে, এ ধরনের ভাষা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অনুকূল নয়। পাল্টা তৃণমূল শিবিরের বক্তব্য, মুখ্যমন্ত্রী রূপক অর্থে মানুষের প্রতিবাদের শক্তির কথা বলেছেন, কোনোভাবেই হিংসার পক্ষে নন। সভামঞ্চে মুখ্যমন্ত্রী বিশেষভাবে মহিলাদের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলার মায়েরা অন্যায় দেখলে চুপ করে থাকে না। তার দাবি, রাজ্যের সামাজিক প্রকল্প, বিশেষ করে মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বাস্থ্য প্রকল্পগুলি মানুষের পাশে দাঁড়িয়েছে, আর সেই কারণেই বিরোধীরা রাজনৈতিকভাবে অস্বস্তিতে। সভায় উন্নয়নমূলক একাধিক প্রকল্পের কথাও তুলে ধরা হয়, গ্রামীণ রাস্তা, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন ইত্যাদি। মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার কাজ করে চলেছে। তার বক্তব্যে বারবার উঠে আসে বাংলার আত্মসম্মান রক্ষার কথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণ আসন্ন নির্বাচনী লড়াইয়ের আগে সমর্থক ঘাঁটি মজবুত করার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। আবেগ, আঞ্চলিক পরিচয় ও কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব, এই তিন স্তম্ভে দাঁড়িয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আব্দুল্লাহ। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আঞ্চলিক দলগুলির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। কলকাতায় এক রাজনৈতিক সভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের বহুত্ববাদী চরিত্র রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের হাত শক্ত করা প্রয়োজন। ওমর আব্দুল্লাহ তার বক্তৃতায় বলেন, ভারতবর্ষের শক্তি তার বৈচিত্র্য, বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বহু ধর্মের সহাবস্থান। তার মতে এই বহুত্ববাদ রক্ষায় আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, দেশে এমন এক সময় চলছে যখন ভিন্ন মতকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে গণতন্ত্রকে শক্তিশালী রাখতে সাহসী নেতৃত্ব দরকার। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, তিনি রাজ্যের মানুষের অধিকার নিয়ে বারবার কেন্দ্রের সামনে প্রশ্ন তুলেছেন। এই ধরনের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে প্রয়োজন। তার এই মন্তব্যে উপস্থিত তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। বক্তৃতায় ওমর আব্দুল্লাহ কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়েও কথা বলেন। তার অভিযোগ, অনেক সময় রাজ্যগুলির সাংবিধানিক অধিকারকে খর্ব করার চেষ্টা করা হয়। তিনি বলেন, সংবিধান যে ভারসাম্য তৈরি করেছে সেটাকে সম্মান করতে হবে। এই প্রসঙ্গে তিনি জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন, যদিও বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই সভার উদ্দেশ্য ছিল জাতীয় স্তরে বিরোধী শক্তির মধ্যে ঐক্যের বার্তা দেওয়া। দলের এক নেতা বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার প্রশ্নে মতাদর্শগত ভিন্নতা থাকলেও একসঙ্গে লড়াইয়ের প্রয়োজন। বিজেপির তরফে অবশ্য এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। তাদের বক্তব্য, আঞ্চলিক দলগুলি নিজেদের রাজনৈতিক স্বার্থে জাতীয় রাজনীতিকে বিভ্রান্ত করতে চাইছে। এক বিজেপি মুখপাত্র বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মঞ্চে ওমর আব্দুল্লাহর উপস্থিতি বিরোধী রাজনীতিতে সমন্বয়ের ইঙ্গিত বহন করে। যদিও তাৎক্ষণিকভাবে জোট রাজনীতির রূপরেখা স্পষ্ট নয়, তবু বার্তাটি প্রতীকী দিক থেকে তাৎপর্যপূর্ণ। কৃষি ও শিল্প চলবে, কারো জমি কেড়ে নয়। সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের মাটি থেকে ফের একবার শিল্প ও কৃষির সহাবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বলেন, কৃষি ও শিল্প দুটোই চলবে, কারো জমি কেড়ে নিয়ে নয়। তার এই মন্তব্যের মধ্য দিয়ে অতীতের জমি আন্দোলনের প্রেক্ষাপটে উঠে আসে। সিঙ্গুর একসময় শিল্পায়নের নামে জমি অধিগ্রহণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই আন্দোলন রাজ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এখন সরকার উন্নয়নের বিকল্প মডেল অনুসরণ করছে। তার দাবি, আলোচনার মাধ্যমে সম্মতির ভিত্তিতে এবং ক্ষতিপূরণ নিশ্চিত করেই শিল্প গড়ে তোলা হবে। তিনি বলেন, চাষির জমি তার সম্মতি ছাড়া নেওয়া হবে না। শিল্প চাই, কর্মসংস্থান চাই, কিন্তু জোর করে নয়। এই বক্তব্যে সভায় উপস্থিত মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, বর্তমানে একাধিক শিল্প প্রকল্পে জমি মালিকদের সঙ্গে সরাসরি আলোচনা করে জমি হস্তান্তর করা হয়েছে। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হয়। তবে বিরোধী দলগুলির একাংশ এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, বাস্তবে শিল্পের গতি খুব বেশি নয় এবং কর্মসংস্থানের পরিসংখ্যানও পরিষ্কার নয়। তারা অভিযোগ করেছে, উন্নয়নের প্রচারের সঙ্গে বাস্তবের ফারাক রয়েছে। অর্থনীতিবিদদের মতে কৃষি ও শিল্পের মধ্যে ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। জমির ব্যবহার, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় মানুষের জীবিকা, এই তিনটি বিষয়কে সমন্বয় করেই পরিকল্পনা করা দরকার। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বাংলা উন্নয়ন চায়, কিন্তু নিজের শিকড় ভুলে নয়। তার বক্তব্যে স্পষ্ট, সিঙ্গুর এখনো রাজনৈতিকভাবে প্রতীকী জায়গা ধরে রেখেছে।
কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরের জনসভা থেকে নাগরিকত্ব ও মানবাধিকার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে দেশে ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে। তার দাবি, বাংলায় বসবাসকারী কোনো সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হবে না। তিনি বলেন, যারা বহু বছর ধরে এখানে বাস করছেন, কাজ করছেন, তাদের সম্মান ও অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। তার মতে, নাগরিকত্ব প্রশ্নে আইনগত প্রক্রিয়া থাকলেও মানুষের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। বিরোধী শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিচ্ছেন। তাদের বক্তব্য, নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো পদক্ষেপ সংবিধান ও আইনের ভিত্তিতেই হয়। মানবাধিকার কর্মীদের একাংশ অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন। তাদের মতে, প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে মানবিক সংবেদনশীলতা থাকা জরুরি। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরিকত্ব ইস্যু বহু রাজ্যে রাজনৈতিকভাবে স্পর্শকাতর, ফলে এই বিষয়ে বক্তব্য সবসময়ই জনমতকে প্রভাবিত করে। বাংলায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন, হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভাষা ও আঞ্চলিক পরিচয়কে সামনে রেখে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কিছু শক্তি বাংলার ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করার চেষ্টা করছে। তার প্রশ্ন, বাংলায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন, হবে না। তিনি বলেন, বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের অংশ। ভাষাকে অসম্মান করা মানে সংস্কৃতিকে আঘাত করা। তার এই বক্তব্যে সভায় উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দলগুলির একাংশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভাষা নিয়ে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভাষা ও সংস্কৃতি সবসময়ই আঞ্চলিক রাজনীতিতে শক্তিশালী ইস্যু। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বাংলা সব ভাষাকে সম্মান করে, কিন্তু নিজের ভাষার মর্যাদা রক্ষায় আপোষ করবে না। তার এই মন্তব্যকে আসন্ন নির্বাচনের আগে সাংস্কৃতিক আবেগের আহ্বান হিসেবেই দেখা হচ্ছে। সাহিত্যে নয়, শান্তিতে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ। বিজেপির নতুন সভাপতির মন্তব্যে হাসির রোল। একটি প্রকাশ্য রাজনৈতিক সভায় করা একটি মন্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির নবনিযুক্ত এক রাজ্য সভাপতি দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সাহিত্যে নয়, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। বক্তব্যটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। পাশাপাশি বিরোধী রাজনৈতিক শিবিরের কটাক্ষ তীব্র হয়। সভায় বক্তৃতা দিতে গিয়ে ওই নেতা রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনা ও বিশ্ব শান্তির বার্তার কথা বলতে গিয়ে এই ভুল তথ্য উল্লেখ করেন। উপস্থিত দর্শকদের একাংশ তখনই বিস্ময় প্রকাশ করেন। পরে ভিডিওটি ক্লিপ ছড়িয়ে পড়তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম অ-ইউরোপীয় সাহিত্যিক হিসেবে এই সম্মান পান। ইতিহাসবিদদের মতে, এটি শুধু বাংলা ভাষার জন্য নয়, সমগ্র ভারতীয় সাহিত্য জগতের জন্য একটি গৌরবের মুহূর্ত ছিল। এই ভুল মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বাম শিবির তীব্র সমালোচনা শুরু করে। তাদের বক্তব্য, দেশের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক সম্পর্কে এমন প্রাথমিক তথ্য ভ্রান্তি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক বিরোধী নেতা বলেন, যারা বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলেন, তাদের ন্যূনতম ইতিহাস জ্ঞান থাকা উচিত। তবে বিজেপির তরফে জানানো হয়েছে, বক্তব্যটি ছিল অনিচ্ছাকৃত ভুল এবং রবীন্দ্রনাথের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। দলের এক মুখপাত্র বলেন, মানবিক মূল্যবোধের প্রসঙ্গ তুলতে গিয়ে ভাষাগত ভুল হয়েছে। এটিকে ইস্যু করে অযথা রাজনীতি করা হচ্ছে। সাংস্কৃতিক মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষাবিদদের একাংশ বলছেন, জননেতাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতন থাকা জরুরি, কারণ তাদের বক্তব্য বহু মানুষের কাছে তথ্যের উৎস হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা চললেও এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর এখনো বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাকে ঘিরে আবেগ এতটাই গভীর যে সামান্য তথ্যভ্রান্তিও বড় বিতর্কের রূপ নেয়। সোমবার দিল্লি নির্বাচন সদনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। প্রধান মুখ মমতা অভিষেক নির্বাচন সংক্রান্ত একাধিক অভিযোগ ও প্রশাসনিক প্রশ্ন তুলে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। দলে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই দলীয় সূত্রে জানা গেছে। তৃণমূলের দাবি, রাজ্যে ভোটার তালিকা, প্রশাসনিক বদলি এবং কেন্দ্রের সংস্থার ভূমিকা নিয়ে একাধিক অসঙ্গতি তৈরি হয়েছে। এই বিষয়গুলি নিয়েই নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় দল। তাদের বক্তব্য, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। দলীয় এক নেতা জানান, বিশেষ করে কিছু আমলাকে নির্বাচনী দায়িত্বে নিয়োগ এবং কয়েকটি জেলায় প্রশাসনিক রদবদল নিয়ে প্রশ্ন তোলা হবে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও একাধিকবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, রাজ্যে বিরোধী দলগুলি পরাজয়ের আশঙ্কায় আগে থেকেই অভিযোগের
পরিবেশ তৈরি করছে। এবার সরাসরি কমিশনের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে এই সফরের মধ্যে প্রতীকী গুরুত্বও রয়েছে। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে সরব হওয়া মানে জাতীয় স্তরে বার্তা দেওয়া। তৃণমূল চাইছে বিষয়টিকে শুধু রাজ্য রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর সাংবিধানিক প্রশ্ন হিসেবে তুলে ধরতে। এসআইআর নিয়ে উত্তাল হবে সাংসদের বাজেট অধিবেশন। সর্বদল বৈঠকে ইঙ্গিত তৃণমূলের। ভোটার তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়া এসআইআর ইস্যু এবার জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠতে চলেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আসন্ন সাংসদের বাজেট অধিবেশনে এই বিষয়টি জোরালোভাবে তোলা হবে। সর্বদল বৈঠকে দলের প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়েছেন, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। তৃণমূলের দাবি, এসআইআর এর নামে বিভিন্ন জেলায় যে হারে নোটিশ পাঠানো হচ্ছে তাতে বহু পরিবার মানসিক চাপে পড়ছে। বিশেষ করে বয়স্ক মানুষ, গ্রামীণ পরিবার এবং নিম্ন আয়ের মানুষদের পক্ষে পুরনো নথিপত্র জোগাড় করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দলের সাংসদরা মনে করছেন বিষয়টি শুধু একটি রাজ্যের প্রশাসনিক প্রশ্ন নয়, বরং নাগরিক অধিকার ও ভোটাধিকার সংক্রান্ত একটি বৃহত্তর জাতীয় ইস্যু। দলীয় সূত্রে জানা গেছে, সংসদের প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে শূন্যকাল বিভিন্ন পর্যায়ে এই প্রসঙ্গ তুলতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও তার সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়ছে তা নিয়ে আলোচনা হওয়া জরুরি। তারা দাবি করছেন নোটিশ প্রক্রিয়া আরো স্বচ্ছ ও মানবিক হওয়া উচিত। অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচন কমিশনের নিয়মিত দায়িত্ব। এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা ঠিক নয়। তাদের মতে বিরোধী দলগুলি নির্বাচনের আগে অযথা বিভ্রান্তি চড়াচ্ছে। তবে বিরোধী শিবিরের একাংশ তৃণমূলের অবস্থানকে সমর্থন করতে পারে বলেই রাজনৈতিক মহলের অনুমান। কারণ অন্য কয়েকটি রাজ্যেও একই ধরনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে বাজেট অধিবেশনে অর্থনৈতিক ইস্যুর পাশাপাশি এসআইআর নিয়েও তুমুল বাদানুবাদ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে এসআইআর ইস্যু এবার রাজ্য রাজনীতির সীমানা পেরিয়ে জাতীয় সংসদের আলোচ্য বিষয় হতে চলেছে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে তৃণমূলের অবস্থান। কমিশনের মতোই নবান্ন অবজারভার নিয়োগ করলো। জেলায় জেলায় ঘুরবেন মমতার 23 জন অফিসার। ভোটের আগে প্রশাসনিক তৎপরতা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক নিয়োগের ধাঁচে এবার রাজ্য সরকারও 23 জন জ্যেষ্ঠ অফিসারকে অবজারভার হিসেবে বিভিন্ন জেলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নবান্নের তরফে জানানো হয়েছে, এই অফিসাররা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কাজকর্ম, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের অভিযোগের বিষয়গুলি সরজমিনে খতিয়ে দেখবেন। নিয়মিত রিপোর্ট সরাসরি রাজ্য সরকারের কাছে জমা পড়বে। লক্ষ্য মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি দ্রুত বোঝা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া। প্রশাসনিক মহলের মতে ভোটের আগে নানা ধরনের গুজব, উত্তেজনা বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। সেই প্রেক্ষিতে সরকার চাইছে প্রত্যেক জেলায় নিরপেক্ষ ও অভিজ্ঞ আধিকারিকদের উপস্থিতি থাকুক, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষ করে এসআইআর সংক্রান্ত নোটিশ ও তা ঘিরে মানুষের উদ্বেগের বিষয়টিও এই পর্যবেক্ষকদের নজরে থাকবে বলে ইঙ্গিত মিলেছে। বিরোধীরা অবশ্য এই পদক্ষেপকে রাজনৈতিক বলে কটাক্ষ করেছে। তাদের অভিযোগ, প্রশাসনিক নজরদারির নামে শাসক দল ভোটের আগে নিজের সাংগঠনিক সুবিধা বাড়াতে চাইছে। যদিও রাজ্য সরকারের বক্তব্য, এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং মানুষের স্বার্থেই নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই প্রশাসনিক স্তরে নজরদারি ও সমন্বয় বাড়বে। এটাই স্বাভাবিক। তবে এই 23 জন অফিসারের রিপোর্ট ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের তৎপরতার পাশাপাশি নবান্নের এই পদক্ষেপে ভোটের আগে প্রশাসনিক সক্রিয়তা আরো স্পষ্ট হয়ে উঠল। রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি। আনন্দপুরের অগ্নিকাণ্ডে সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বর্তমানে নো গভর্নমেন্ট পরিস্থিতি চলছে। তার অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা এবং অব্যবস্থাপনার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। ঘটনাস্থল পরিদর্শনের পর শুভেন্দু বলেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, দমকলের পৌঁছতে দেরি হয়েছে এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় ঘাটতি ছিল। তার কথায়, মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ। শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নি নিরাপত্তা নিয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ ও ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিও জানান। বিজেপি নেতৃত্বের আরো অভিযোগ, রাজ্যে প্রশাসন এখন রাজনৈতিক নির্দেশে বেশি চলে। সাধারণ মানুষের নিরাপত্তা বা নাগরিক পরিষেবা দ্বিতীয় স্থানে চলে গেছে। শুভেন্দু দাবি করেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট, যার ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ চালায়। প্রশাসনের দাবি, ঘটনাটি দুঃখজনক হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দুর্ঘটনার পর প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে ভোটের মুখে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হতে পারে। বিরোধীরা যেখানে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলছে, সেখানে সরকার উন্নয়ন ও পরিকাঠামোগত কাজের কথা তুলে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। সব মিলিয়ে আনন্দপুরের অগ্নিকাণ্ড শুধু একটি দুর্ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি রাজ্যের প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এসআইআর এর অজুহাত চলবে না, সীমান্তের জমি হস্তান্তর নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের। সীমান্তবর্তী এলাকার জমি হস্তান্তর সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, এসআইআর বা অন্য কোনো প্রশাসনিক প্রক্রিয়ার অজুহাতে জমি সংক্রান্ত আইনি পদক্ষেপ বিলম্বিত করা যাবে না। এই পর্যবেক্ষণ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। মামলাকারীদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে জমি মালিকানা ও হস্তান্তর সংক্রান্ত প্রক্রিয়া ঝুলে রয়েছে। প্রশাসনের তরফে এসআইআর সহ বিভিন্ন যাচাই প্রক্রিয়ার কথা বলা হলেও আদালত মনে করছে, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে অযথা বিলম্ব গ্রহণযোগ্য নয়। বিচারপতির পর্যবেক্ষণ, নাগরিকের সম্পত্তি সংক্রান্ত অধিকারকে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা যায় না। আদালত নির্দেশ দিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমি সংক্রান্ত নথি যাচাই ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি প্রশাসনকে জানানো হয়েছে, যে কোনো পদক্ষেপই আইনি কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছভাবে করতে হবে। এই নির্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে প্রশাসনিক জটিলতা দেখিয়ে দায় এড়ানো চলবে না। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তারা আদালতের নির্দেশ মেনে চলবে এবং দ্রুত প্রয়োজনীয় রিপোর্ট জমা দেবে। প্রশাসনিক সূত্রের দাবি, সীমান্তবর্তী এলাকায় জমি সংক্রান্ত বিষয়গুলি জটিল হওয়ায় যাচাই প্রক্রিয়ায় সময় লাগছে। তবে আদালতের নির্দেশের পর সেই প্রক্রিয়া আরো দ্রুততর করার আশ্বাস দেওয়া হয়েছে। বিরোধীরা অবশ্য এই রায়কে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা নেমেছে। তাদের বক্তব্য, আদালতের পর্যবেক্ষণই প্রমাণ করে প্রশাসনিক গাফিলতি ছিল। যদিও শাসক দলের দাবি, এটি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ এবং আদালতের নির্দেশ মেনে সমস্যার সমাধান হবে। সব মিলিয়ে হাইকোর্টের এই কড়া বার্তা সীমান্তবর্তী এলাকার জমি সংক্রান্ত প্রশাসনিক কাজকর্মে নতুন গতি আনতে পারে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।